সিদ্দিক ভাই আপনি আমাকে একটু খোঁচা দিয়েছেন যে আমরা অনেক ভালো আছি। সিদ্দিক ভাই প্রত্যেক মাসে পরবর্তী মাসের খাদ্য কেনার লোনটা বাজারে করে সংসার চালাতে হয়। সিদ্দিক ভাই 1,05,000 টাকা বেতন পাই বাংলাদেশি টাকায়। আমার চেয়ে হয়তো আমি 76,000 টাকা, 76,490 টাকা বেসিকে চাকরি করি দ্বিতীয় গ্রেডে। আর যিনি সিলেকশন গ্রেড তিনি 78,000 টাকা পান। আমি ওখানে আটকে আসি 3-4 বছর হলে। তা আপনি আমাকে বলেন তো ভাই, যে একটা 3টে সন্তান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, 2টে সন্তান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, একটি কলেজে লেখাপড়া করে, একজন সাবেক মন্ত্রী, সিদ্দিক ভাই একই এলাকার মানুষ আমরা, একজন সাবেক মন্ত্রী 260টি বাড়ি খুঁজে পাওয়া গেল, তাকে একটি প্রশ্ন পর্যন্ত সরকার করে না, সরকারের কোনো দপ্তর করে না। আপনি কাকে দোষ দেবেন? বিএনপি কে? বলেন আগে আমাকে, বিএনপি নির্বাচনে আসলে কি করবে না? সিদ্দিক ভাই শেষ করে আপনি বলবেন। এটা গেল একটা কথা। তারপরে দেখেন ভয়ঙ্কর নভেম্বর, এই 2023-এর নভেম্বর, ভয়ঙ্কর নভেম্বর। আমার দেশে তার তদন্ত করা যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 7 জন মানুষ উমরা করতে যাবেন, তার এয়ারপোর্টে হেন জিনিসপাতি নাই, তন্ন তন্ন করে আপনি খুঁজলেন, আপনি বেনজিরকে খুঁজে পান না, সিঙ্গাপুরে আছেন না কোথায় আছে, আসাদুজ্জামানকে খুঁজে পান না, মতিয়ারকে খুঁজে পান না, আপনি বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ যখন ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাবেন এয়ারপোর্টে আটকায় দেন, কই কোর্টের তো কোনো নিষেধাজ্ঞা ছিল না। সিদ্দিক ভাই যেটা বলছেন নির্বাচনে বিএনপি আসবে, বাদ দেন বিএনপি, ভুলে যান বিএনপি। আপনি তো ক্ষমতায় আছেন, আমি ধরলাম যে আপনাদের ভাষা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। যে ক্ষমতায় আসার পরে জনগণের প্রতি যে আপনাদের ওয়াদা ছিল 2018 নির্বাচনে, যে দুর্নীতিকে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্সের দুর্নীতির যে নির্বাচনী ম্যানিফেস্টোটা আপনারা বললেন, সেই জায়গায় যে আপনারা সফল হলেন না, চরম ব্যর্থ হলেন। বিএনপি কে টানছেন কেন? বরং আপনারা 16 বছর ক্ষমতায় এক নাগাড়ে কেন প্রকারে, তাহলে 16 বছর ক্ষমতায় থেকে দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারার ব্যর্থতা একবার স্বীকার করেন না জাতির কাছে। বিএনপি বাদ দেন, বিএনপি কিনা মাথা ঘামাচ্ছেন কেন? আপনি ক্ষমতায় আছেন, জনগণ আপনাকে রায় দিয়েছে আপনাদের কথা অনুযায়ী। এবং আপনি যে অহংকার করে বললেন, সিদ্দিক ভাই আপনি একজন সজ্জন মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আপনার সাথে সহমর্মিতা আমিও, যে একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দুর্নীতি করবে কেন? প্রশ্ন হলো এই ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দেয় কে? তাকে আগে ধরেন যে আপনি দুর্নীতিবাজদেরকে কেন নিয়োগ দিলেন ভাইস চ্যান্সেলর হিসেবে, সেটা কি বিএনপি দিয়েছে? তারপরে এই যে ভাইস চ্যান্সেলরদের বিরুদ্ধে ইউজিসি তদন্ত করে তাদেরকে তদন্তের রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়, সেগুলোর যে ব্যবস্থা গ্রহণ করা হয় না, নিয়োগকারী কর্তৃপক্ষটাকে বিএনপি। তাহলে সেই 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 ব্যর্থতাগুলো জাতির কাছে স্বীকার করে ক্ষমা চান না, যে আমরা 1 নম্বর কথা চোর নিয়োগ দিয়েছি, আবার চোর যদি ইউজিসি ধরে আমরা আবার বিচার করি না। তাহলে আপনি শুধু কথার কথা বলবেন, করবেন না, এটা তো হতে পারে না। সিদ্দিক ভাই আপনার সাথে আমি একমত যে মাননীয় প্রধানমন্ত্রী 41 সন পর্যন্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবেন। কি করে? আজকে যারা 96-এর শেয়ার মার্কেটকে ধ্বংস করে দিল, আপনার আমার সন্তানদের, যুব সমাজদের বিয়ে করার স্বাদ পর্যন্ত নষ্ট করে দিল, অনেক সন্তানরা বিপদগামী হয়ে গেল এই মতিঝিলের শেয়ার মার্কেটে। সেই শেয়ার মার্কেটের মূল হোতা, ধ্বংসকারী মূল হোতা যখন সরকারের আশেপাশে বসবাস করে পরম শক্তিশালী হয়ে, তখন আপনি কাকে দোষারোপ করবেন? একজন বাচ্চু সাহেব বেসিক ব্যাংক গোটাটা খেয়ে ফেলালো, 4,000 কোটি টাকা। আজকে এই বেসিক ব্যাংকে 59টি মামলা হলো, তাকে স্পর্শ করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। জানেন এটা আমাকে বিশ্বাস করতে বলেন যে আইন শৃঙ্খলা বাহিনী জানে না কোথায় বাচ্চু সাহেব আছে? এটা আমি বিশ্বাস করতে পারলে সিদ্দিক ভাই ভালো হতো। এই ড্রাইভারকে বিএনপি কে আপনি দেবেন? বলেন আগে আমাকে। একজন সাবেক মন্ত্রী, সিদ্দিক ভাই একই এলাকার মানুষ আমরা, একজন সাবেক মন্ত্রী 260টি বাড়ি খুঁজে পাওয়া গেল, তাকে একটি প্রশ্ন পর্যন্ত সরকার করে না, সরকারের কোনো দপ্তর করে না। আপনি কাকে দোষ দেবেন? বিএনপি কে? বলেন আগে আমাকে, বিএনপি নির্বাচনে আসলে কি করবে না? সিদ্দিক ভাই শেষ করে আপনি বলবেন। এটা গেল একটা কথা। তারপরে দেখেন ভয়ঙ্কর নভেম্বর, এই 2023-এর নভেম্বর, ভয়ঙ্কর নভেম্বর। আমার দেশে তার তদন্ত করা যাবে না। জি, আপনি মিউট হয়ে গেছেন জনাব ডক্টর হাসনাত আলী, আপনি মিউট হয়ে গেছেন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, আমরা খুব গুরুত্বপূর্ণ কথাগুলো যে শুনছি। কথা বলছিলাম, ইসলামী ব্যাংক ভয়ঙ্কর নভেম্বরের মাধ্যমে তাকে সিক ব্যাংকে পরিণত করা হলো। একজন ফার্মার ব্যাংক সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এখনো সম্ভবত পার্লামেন্টের এবার বোধহয় সংসদ সদস্য নেই, মহিউদ্দিন খান আলমগীর গোটা ফার্মার্স ব্যাংকটাকে খেয়ে ফেলালো। আপনি স্পর্শ করতে পারছেন তাকে? বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক গ্রুপ কার আমলে হয়েছে? এই সরকারের আমলে হয়েছে। তাহলে এই সরকার 16 বছর ক্ষমতায় থাকার পরও একটিও চরম দৃশ্যমান এই সমস্ত অনিয়ম, দুর্নীতি, বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা সোনা তামা হয়ে গেল, বাংলাদেশ ব্যাংকের টাকা বিদেশে পাচার হয়ে গেল, তার রিপোর্ট সংসদে উপস্থাপন করা গেল। এই যে খেলাপি ঋণ বাংলাদেশের ইতিহাসে
বাংলাদেশের ইতিহাসে সরকারি হিসাবে 1,82,000 কোটি টাকা খেলাপি ঋণ। আপনি যে বিএনপির কথা বলছেন সেই বিএনপির সময় ছিল মাত্র 22,000 কোটি টাকা। তাহলে এই যে খেলাপি ঋণ পরিণত হলো, এই যে কালচার তৈরি হলো যে ব্যাংক থেকে টাকা না দিয়ে এটাকে নিজের সম্পদ মনে করে পরিশোধ না করার যে একটি ভয়াবহ অপসংস্কৃতি দেশে তৈরি হলো, এটাকে আইনের আওতায় 16 বছরে আনা গেল না কেন? এই যে বেনজির সাহেবরা আজকে সম্পাদক মতিউর রহমান, আপনি বলছেন ভাই মামুন ভাই, আমি এই মতিউর রহমান এই সোল সুতানো কথা বিশ্বাস করি না। আপনি সংবাদ প্রকাশ করতেন, করার পরে মাহফুজ যদি আনাম, আপনি মতিউর রহমান। জাতির আচ্ছা, মাহফুজুল আলম, আপনি প্রকাশ করার পরে যদি আপনি যদি বাধাগ্রস্ত হতেন, জাতি জানতো, জাতি দেখতো। ওই মাহফুজ আনাম সাহেবের পত্রিকার একজন মহিলা সাংবাদিক, আমি নামটা ভুলে গেলাম, সে তো সত্য প্রকাশ করে জেলখানায় পর্যন্ত গিয়েছে, তাতে কি হয়েছে? বরং এই লোকগুলা সুবিধাবাদী চরিত্রের আরেকটি বই প্রকাশ। হ্যাঁ, এই লোকগুলা সুবিধাবাদী চরিত্রের আরেকটি বড় প্রকার। সস্তা বাহাবা নেওয়ার জন্য হঠাৎ করে উনি বলে দিলেন যে আমার কাছে তথ্য ছিল, আমি পারিনি। আপনি কেন তথ্য প্রচার করেননি? আপনি কেন পত্রিকায় ছাপাননি? আপনি নিশ্চয়ই আপনার মধ্যে দুর্বলতা আছে, ছাপাননি এগুলো মনে করি। তারপরে দেখেন ইচ্ছাকৃত ভাবে যারা খেলাপি হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে পারছেন না। সিদ্দিক ভাই, আপনি আমাকে একটু খোঁচা দিয়েছেন যে আমরা অনেক ভালো আছি। সিদ্দিক ভাই, প্রত্যেক মাসে পরবর্তী মাসের খাদ্য কেনার লোনটা বাজারে করে সংসার চালাতে হয়। সিদ্দিক ভাই 1,05,000 টাকা বেতন পাই বাংলাদেশি টাকায়। আমার চেয়ে হয়তো আমি 76,000 টাকা, 76,490 টাকা বেসিকে চাকরি করি দ্বিতীয় গ্রেডে। আর যিনি সিলেকশন গ্রেড তিনি 78,000 টাকা পান। আমি ওখানে আটকে আসি 3-4 বছর হলে। তা আপনি আমাকে বলেন তো ভাই, যে একটা 3টে সন্তান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, 2টে সন্তান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, একটি কলেজে লেখাপড়া করে, এই বাংলাদেশে সিদ্দিক ভাই আপনি অবাক হয়ে গেছে। আমি জীবনে কোনোদিন কোনো জায়গায় কোনো টিউশন মাস্টারের কাছে পড়িনি, কোনো প্রাইভেট পড়িনি, কোনো কোচিং এ যাইনি, লেখাপড়া করেছি। বিশ্ববিদ্যালয় ক্লাস 1 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফার্স্ট হয়েছি, ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছি। আমার 3টে সন্তানকে লেখাপড়া করাতে যাই, এবার ম্যাট্রিক সিএসএলডি পাস করলো। কোনো কলেজে লেখাপড়া হয় না সিদ্দিক ভাই, সমস্ত প্রাইভেট কোচিং। আমার দেশে আইন আছে, কোচিং ব্যবসা বন্ধ, প্রাইভেট বন্ধ। কি করে আপনি কি মনে করেন যে আইনের চোখকে ফাঁকি দিয়ে এগুলো হচ্ছে? আইনের সামনে আইনকে বৃদ্ধাঙ্গুলি রেখে এগুলো হচ্ছে। আমার রাষ্ট্র সেখানে আমাকে প্রোটেকশন দিচ্ছে না। আমার রাষ্ট্র আমাকে প্রোটেকশন দেয় না বলে সরকার আমদানি শুল্ক কমিয়ে দেয়, কিন্তু বিক্রেতারা সিন্ডিকেট করে সেই পণ্যের দাম বৃদ্ধি করে একদিক থেকে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদকে ভোগ করছে, অন্যদিকে সিন্ডিকেটের মাধ্যমে মূল্য দাম বৃদ্ধি করে আমাকে নাজেহাল করছে। এখন পর্যন্ত কিন্তু এখন শেষ করতে হবে। কিন্তু সরকারের এই সরকারের অধীনে আবার তাদেরকে ধরা হচ্ছে, তাদের শাস্তির সম্মুখীন করা হচ্ছে, এই জায়গাতে সরকারকে আপনি কোনো ক্রেডিট কোথায়? দিন? আমি তো শেষ করুন। আপনাকে মোটা দাগে কয়েকটি কথা বলবো। একটিরও কি বিচার হয়েছে এ পর্যন্ত? এই যে বললাম শেয়ার মার্কেট ধ্বংস করে, এখন তো সরকারের প্রধানের আশেপাশে বসবাস করেন, আশেপাশে থাকেন, কি বিচার হয়েছে? বিসমিল্লাহ গ্রুপের বিচার হয়েছে, হলমার্কের বিচার হয়েছে। এই যে ভয়ঙ্কর নভেম্বরের তদন্ত বন্ধ করা যায়নি। তারপর আপনার সামিট গ্রুপ, সে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যে বিশ্বের অন্যতম ধনী একজন, তার কি বিচার করা হয়েছে? কোথেকে আপনি বলতে বিচার করা হয়েছে? আপনি যে 262টি বাড়ি বিচার হয়েছে? আপনি নাটোরের একজন এমপির বা প্রসাদ সম কানাডাতে, সিদ্দিক ভাই সে বাড়িটা নিশ্চয়ই দেখে আসছেন, একজন তরুণ এমপি তার স্ত্রীর বাড়ি পাওয়া গেল। কোথায় আপনি বিচার হয়েছে? বিচার তো হয় না, এগুলো আস্তে আস্তে কেন জানি ম্লান হয়ে যায়। আজকে আসাদুজ্জামান সাহেবের তদন্ত বিচার হচ্ছে। আজকে দেখেন এই পুলিশ বাহিনীর অ্যাসোসিয়েশন তারা দুর্নীতিবাজকে উৎসাহিত করার জন্য তাদের পক্ষে স্টেটমেন্ট দেয়, রাষ্ট্র সেই পক্ষে কখনো কখনো কথা বলার চেষ্টা করে। আজকে দেখলাম যে এইটা আসাদুজ্জামান সাহেবের যে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, এই বিষয়গুলো নিয়ে তদন্ত করতে যে একজন পুলিশ কর্মকর্তা তথ্য ফাঁস করে দিয়েছেন, এই অভিযোগে অভিযুক্ত করে তাকে বরখাস্ত করা হচ্ছে। যে যদি আপনি দুষ্টের দমন শিষ্টের পালন না করে, আপনি শিষ্টের দমন দুষ্টের পালন তো রাষ্ট্রীয় ভাবে আপনি করছেন। অর্থাৎ সিদ্দিক ভাইয়ের কথার সাথে কাজের তো মিল খুঁজে পাই না। এবং শুধু এই জায়গায় নয়, একজন ডিআইজি, ভাই একজন বরিশালের ডিআইজি, এডিশনাল ডিআইজি, আমার নাম হলো ওনার জামিল হাসান, একজন ডিআইজি কত টাকা বেতন পান সিদ্দিক ভাই বলেন তো আমাকে? ওনার তো কোনো মতো চলার কথা। সেই ডিআইজি সাহেবের রেসর্ট হলো 120 বিঘার উপরে, বাড়ি ওনার বাড়িটা করেছেন 30 বিঘা জমির উপরে, ওনার খামার বাড়ি 36 বিঘা জমির উপরে, ঢাকায় ওনার আলিশান 2টি ফ্ল্যাট, বিলাসবহুল 4টি গাড়ি। একজন ডিআইজির বেতন কত সিদ্দিক ভাই? আমি শুধু এইটুকু বলি যে এগুলা একটা দুর্নীতির কি বলবো, যে ডালা পালা এত বেশি হয়ে গেছে, এগুলাকে যদি ছাটিয়ে ফেলতে হয়, কিন্তু সেই জাতীয় বিষয়গুলো দেখছি না তো। আজকে যে মইনুল আহমেদ এত দুর্নীতি বিরুদ্ধে অভিযান করে 2 নেত্রীকে জেলখানায় নিয়ে গেলেন, সেই মইনুল আহমেদ যখন ফোন করে এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান সাহেবকে বলেন যে আপনি তার ট্রান্সফারটা, মতিহারের ট্রান্সফারটা ক্যান্সেল করেন, তাহলে আপনি কোথায় যাবেন? রাষ্ট্রের যে সমস্ত সংস্থাগুলো এই দুর্নীতিকে রোধ করবে, দুর্নীতির বিচার করবে, তদন্ত করবে,
তারা তো দলীয় দৃষ্টিকোণের ঊর্ধ্বে উঠতে পারে না বলে আইনের সুস্পষ্ট প্রয়োগ বা আইনের নিরপেক্ষ প্রয়োগ হচ্ছে না বলেই কিন্তু এই সমস্ত দুর্নীতিবাজরা কিন্তু উৎসাহিত হচ্ছে কয়েক গুণে উৎসাহিত হচ্ছে। আজকে যদি জি দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে পারতাম, চোরকে চোর বলতে পারতাম, ডাকাতকে ডাকাত বলতে পারতাম, রাজনীতির সিলেবাসকে চরিত্রকে বাইরে রেখে, তাহলে এই দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আইনে তার সুষ্ঠু বিচার করা কিন্তু সম্ভব। ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার বিচার করেন, জোবাইদা রহমানের বিচার করেন, তারপর আমার মাহবুব ভাইরা, তারপরে প্রায় 500-600-700 লোককে নির্বাচনের আগে বিএনপির 2 বছর করে জেল দিয়ে দেন যাতে নির্বাচন হতে আসতে পারে না। তাহলে আজকে যে সমস্ত ব্যক্তিদেরকে এদেরকে কেন আপনি আইনের আওতায় আনতে পারেন না? মির্জা ফখরুল ইসলাম আলমগীর 7 জন মানুষ উমরা করতে যাবেন, তার এয়ারপোর্টে হেন জিনিসপাতি নাই, তন্ন তন্ন করে আপনি খুঁজলেন, আপনি বেনজিরকে খুঁজে পান না, সিঙ্গাপুরে আছে না কোথায় আছে, আসাদুজ্জামানকে খুঁজে পান না, মতিয়ারকে খুঁজে পান না, আপনি বীর মুক্তিযুদ্ধ মেজর হাফিজ যখন ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাবেন এয়ারপোর্টে আটকায় দেন, কই কোর্টের তো কোনো নিষেধাজ্ঞা ছিল না। তা আপনি যখন বিরোধী মত দেখবেন এক রকমের ট্রিটমেন্ট হবে, আপনি যখন সরকারি মত দেখবেন বা এই সরকারের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা এই সমস্ত আমলাদের কথা আসবে, তখন সরকার আরেক রকমের কথা বলবে। সমস্যাটা সেই জায়গায় সিদ্দিক ভাই, আপনি যেটা বলছেন দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বলছেন যে দেশ বিরোধী কোন চুক্তি যেই করুক না কেন মানুষ মানবে না, কিন্তু প্রশ্নটি হলো ওই জায়গায় সিদ্দিক ভাই, ওই যে আপনার শেষের কথা যে নির্বাচন করতে হবে এই পদ্ধতিতে নির্বাচন করলে মানুষের রায়ের প্রতিফলন হওয়ার কোনো ন্যূনতম সুযোগ অবশিষ্ট নেই বাংলাদেশে। আপনি সেই সুযোগটা দেন না, সেই সুযোগটা দিয়ে আপনি এই জোরে এই কথাটা বলেন আমরা আমাদের ভোটাধিকার চলেন প্রয়োগ করি। সিদ্দিক ভাই এমপি হওয়ার কথা বগুড়াতে, সিদ্দিক ভাই এমপি না হয় আজকে যে সমস্ত লোকগুলো এমপি হয় তার ভাই হলো আপনি মনে করছেন বড় জায়গায় আসলে একটা ভালো নির্বাচন। এই যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন তৈরি হয়েছে, এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, সিদ্দিক ভাইয়ের স্বপ্নই থাকবে, আমরা এই দুর্নীতিবাজদেরকে নিয়ে আলোচনা করতেই থাকবো। ধন্যবাদ আপনাকে সাগর ভাই। প্রিয় দর্শক ভালো থাকবেন, অনুষ্ঠানটিকে ভালো লাগলে শেয়ার করবেন, আর 4 জনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা শেষ দিকে দেখছেন শুরু থেকে দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শুভরাত্রি জানাচ্ছি। কাল রাতে সাগর ভাই 30 সেকেন্ড, সাগর ভাই 30 সেকেন্ড, একদম 30 সেকেন্ড আমরা অনুষ্ঠান শেষ করে ফেলেছি, কারণ সিদ্দিকুর রহমান সাহেব আর সিদ্দিক ভাইকে হাতে নাতে উদাহরণ দেই। বেনজিরের দুর্নীতির 30 সেকেন্ড দেবেন। হ্যাঁ, বেনজিরের দুর্নীতির খবর যখন কালের কণ্ঠে বের হলো, আপনার মনে আছে তার 5-6 দিন পর বেনজির 7 দিন পর বেনজির সাহেব একটা উনি বলেন ভালো একটা ফেসবুক লাইভে অনেক ব্যাখ্যা দিল এবং বলল যে পিকচার আভি বাকি হ্যায়, কাহিনী আভি বাকি হ্যায়, শাহরুখ খানের বিখ্যাত ডায়লগ। এইটা যদি বেনজির না হয়ে যে কোনো একজনের এরকম রিপোর্ট বের হতো, দুদকের আইনগত বাধ্যবাধকতা তখনই তার বিরুদ্ধে অনুসন্ধান এবং এয়ারপোর্ট কোর্ট থেকে নিষেধাজ্ঞা নিয়ে এয়ারপোর্ট আপনার কি নাম ল্যান্ড বর্ডার, ওয়াটার বর্ডার, সব বর্ডারে নিষেধাজ্ঞা চলে যাবে, এই লোক যেতে পারবে না। এগুলো কেন আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে মকারি করি? এটি এরা বেনজিরা সরকারের শিষ্ট, শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট, কোনো কারণে বেনজিরের প্রয়োজন হয়নি, ছুঁড়ে ফেলে দিয়েছে। এই জন্য এখন যারা প্রশাসনে বেনজিরের মতো ব্যবহার করছেন, মনে রাখবেন আপনাদেরও প্রয়োজন শেষ হবে, শেখ হাসিনা ছুঁড়ে ফেলে দেবে। ডক্টর সিদ্দিকুর রহমান, ব্যাপারটা এরকম কিনা যে আপনারা শুধুমাত্র ব্যবহার করছেন, প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দিবেন? 30 সেকেন্ড কথাই শেষ করব। আপনাদের সাথে আমি 100% একমত। দুর্নীতিবাজদের প্রতি আমার এতটুকু সাপোর্ট নেই। আই হেট দেম। এই এত দুর্নীতিবাজ লোক নিয়ে দেশটাকে 15 বছরে যে জায়গায় নিয়ে এসেছে, সেটা সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে। এই দুর্নীতিবাজদের নিয়ে ভাই আপনি দেখবেন যেদিন শেখ হাসিনা থাকবে না, আপনি আমি যদি বেঁচে থাকি টকশোতে আমরা আসবো, কেউ পারবে না এই দুর্নীতিবাজকে, এই বাজদের নিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি, দলে থাকি, বিরোধী মতে থাকি, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধেই হোক আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ। তাহলেই বাংলাদেশ সারা বিশ্বে সত্যিকারের অর্থে বাংলাদেশ তার মাথা উঁচু করে কথা বলতে পারবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবে। আপনারা সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানে দুর্নীতিবাজদের কারখানা নিয়ে কথা বলা যাবে না। ধন্যবাদ। কথা বলবো।